নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো মুহূর্ত থেকে তোমরা এখন যারা যে অবস্থাতেই বা যে পরিস্থিতিতে তোমরা আমার এই ক্লাসটি দেখছো, তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকে ক্লাস 9 এর লাইফ সায়েন্স বইয়ের তোমাদের ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ, এই সালোক সংশ্লেষ নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে সর্বদাই পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো, আর আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা সরাসরি চলে আসি এবার একটু ক্লাসে। দেখো, এই যে ফটোসিনথেসিস, তাই না, যার অর্থ হচ্ছে সালোক সংশ্লেষ, এই পাঠটি তোমরা ছোটবেলা থেকে যাই হোক হালকা পাতলা একটু হলেও জানো। তোমরা ছোটবেলাতে পড়েছো যে সবুজ উদ্ভিদেরা পাতার মধ্যে কি করে খাবার তৈরি করে, তাই না? এটা তোমরা জানো। এবং সেই খাবারটা কি করে খেয়ে তারা বেঁচে থাকে। আর একটি যেটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে পাতার মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল। কি থাকে? ক্লোরোফিল। আর এই ক্লোরোফিল থাকার জন্য পাতার রং সবুজ হয়। এতটুকু সামান্য একটু জিনিস তোমরা জানো। কিন্তু আজকের এই ক্লাসটিতে তোমাদের জানতে হবে সালোক সংশ্লেষের একটু ডিটেলস। যদিও এটা মাধ্যমিক লেভেলের ক্লাস, তো যখন তোমরা হায়ার স্টাডি করবা, 11-12 যখন বায়োলজি নিয়ে পড়বা, তখন জানতে পারবা যে সালোক সংশ্লেষের মধ্যে আরো যে কত কি লুকানো আছে, তখনই তোমরা বুঝবা। তবে আমরা 11-12 পার্ট নিয়ে সেখানে আলোচনা করব না, যেহেতু এটা মাধ্যমিক লেভেলের সালোক সংশ্লেষ। তো মাধ্যমিক লেভেলে অ্যাকচুয়ালি যতটুকু আছে তার মধ্যেই আমরা আলোচনা করার চেষ্টা করব, এবং প্রত্যেকটি বিষয় একটু বোঝানোর আমি 100% চেষ্টা করব তোমাদের। যাই হোক, তাহলে এইবার আমরা আসি মেন টপিকসে। এই যে ফটোসিনথেসিস, লিখে রেখেছি না আমি কথাটা, ফটোসিনথেসিস। এখন এই ফটোসিনথেসিসের এই যে ফটোস কথাটা, এই যে ফটোস, এই ফটোস কথার অর্থ হচ্ছে আলোক। কি বললাম? আলোক। এটা হচ্ছে আলোক। আর সিনথেসিস যে আছে, এটা যদি ভাঙানো হয়, অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসকে যদি আমরা ভাঙাই, তাহলে একটা পাবো ফটোস, যার অর্থ হচ্ছে আলোক। আর সিনথেসিস যে, এই সিনথেসিসের অর্থ হলো সিনথেসিস। ওকে, যার অর্থ হচ্ছে সংশ্লেষ। সংশ্লেষ বোঝা গেল? তাহলে ফটোসিনথেসিসকে যখন আমরা ভাঙাচ্ছি তখন পাচ্ছি একটা ফটোস, যার অর্থ হচ্ছে আলোক, এবং সিনথেসিস যখন পাচ্ছি তখন হচ্ছে তার অর্থ সংশ্লেষ। এখন এই যে আলোক আর সংশ্লেষ, এই দুটো জিনিস সর্বপ্রথম বিজ্ঞানী যার নাম হচ্ছে বার্নেস। ওকে, যার নাম হলো বার্নেস, বিজ্ঞানী বার্নেস। কত সালে? 1898 সালে। 1898 সালে বিজ্ঞানী বার্নেস 1898 সালে এই যে ফটোস আর এই যে সিনথেসিস, এই দুটো কথাকে যখন তিনি মিক্স করলেন তখন পেলেন হচ্ছে সালোক সংশ্লেষ। এই কথাটি তিনি সর্বপ্রথম প্রচার করলেন বা প্রমাণ করলেন। ওকে, তার মানে সালোক সংশ্লেষ কথাটি কে প্রচলন করেছিল? বিজ্ঞানী বার্নেস 1898 সালে। এতটুকু বোঝা গেছে? ক্লিয়ার? এখন সালোক সংশ্লেষ যেহেতু উদ্ভিদের দেহে হয়ে থাকে, এবং উদ্ভিদের
সবুজ পাতাতে হয়ে থাকে, তাই না? এই যে আমি একটু এখানে একটা পাতার যদি একটু চিন্তা করি, দেখো এইভাবে মনে করো, এইভাবে একটা আমি যদি একটু পাতার চিন্তা করি, এইভাবে একটা পাতা, অ্যাকচুয়ালি পাতাতে তো হবে সালোক সংশ্লেষ, তাই না? সালোক সংশ্লেষ অ্যাকচুয়ালি পাতাতে হয়, উদ্ভিদের পাতাতে সালোক সংশ্লেষ হয়, সবুজ পাতাতে। ওকে, এটা হচ্ছে পাতা। এখন উদ্ভিদের যে পাতাটা সবুজ হচ্ছে কিসের জন্য হচ্ছে? ক্লোরোফিল, তাই না? ক্লোরোফিলের জন্য সবুজ হচ্ছে, এতটুকু তোমরা জানো। কিন্তু এই যে ক্লোরোফিলের যে ব্যাখ্যা, এই ক্লোরোফিলের ব্যাখ্যাটা কিভাবে আসে দেখো। শুধু ক্লোরোফিল না, এর মধ্যে অনেক কিছু প্রথমে আসবে। দেখো এই যে পাতাটা, এই পাতার মেসোফিল নামক কলা আছে। কি বললাম? পাতার মেসোফিল। চলো একটু বুঝে বিষয়গুলি। পাতার হচ্ছে প্রথমে মেসোফিল, মেসোফিল কলা। দেখো পাতার মেসোফিল কলা, এই পাতার মেসোফিল কলার মধ্যে থাকে হচ্ছে কি জানো? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট বোঝা গেল? পাতার মেসোফিল কলার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। এখন এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমরা পাবা, কি পাবা? থাইলাকয়েড। থাইলাকয়েড, থাইলাকয়েড পর্দা। কি বললাম? পাতার মেসোফিল কলা, মেসোফিল কলার মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট, এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে থাইলাকয়েড পর্দা। বোঝা গেল? আবার এই থাইলাকয়েড যে পর্দা, এই থাইলাকয়েড পর্দার মধ্যে কি আছে জানো? ক্ষুদ্র 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 বটি। একটু আমি এদিকে লিখছি, ওকে? ক্ষুদ্র ক্ষুদ্র বটি আকৃতির, ক্ষুদ্র ক্ষুদ্র বটি আকৃতির কি পাবা জানো? কোয়ান্টোজম। কি বলা হয়? কোয়ান্টোজম। কোয়ান্টোজম, কোয়ান্টোজম। বোঝা গেল? মেসোফিল কলা, তারপরে আছে এই কলার মধ্যে ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দা। এই থাইলাকয়েড পর্দার মধ্যে আছে ক্ষুদ্র ক্ষুদ্র বটি আকৃতির কোয়ান্টোজম। এবং এই এক একটি কোয়ান্টোজমের মধ্যে, এক একটি কোয়ান্টোজমের মধ্যে, এই কথাটা একটু মনে রাখবা, এক একটা কোয়ান্টোজমের মধ্যে 250 ক্লোরোফিল থাকে। 250 কি থাকে? ক্লোরোফিল। 250 ক্লোরোফিল। এখন এই কোয়ান্টোজমগুলি একত্রিত হয়ে কি গঠন করে? এই যে ক্লোরোফিল। ক্লোরোফিল ক্লিয়ার? তাহলে পাতার মধ্যে যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের ভূমিকাটা দেখো কিভাবে এসেছে। পাতার মেসোফিল কলা, মেসোফিল কলার মধ্যে থাকবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দা আছে, থাইলাকয়েড পর্দার মধ্যে থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র বটি আকৃতির যেটা হচ্ছে কোয়ান্টোজম, এবং এক একটি কোয়ান্টোজমে থাকে 250 ক্লোরোফিল, এবং এই কোয়ান্টোজম গুলি একত্রিত হয়ে গঠন করেছে ক্লোরোফিল। আর এই ক্লোরোফিল থাকার জন্য উদ্ভিদের পাতা সবুজ হয়। ক্লিয়ার এতটুকু আজকে? তাহলে ছোটবেলায় শুধু তোমরা পড়েছো যে পাতার মধ্যে থাকে ক্লোরোফিল, এই জন্য পাতার রং সবুজ হয়। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। এখন এইখান থেকে যেটা মেন একটা টপিকস তোমাদের কোশ্চেন হয়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সালোক সংশ্লেষের একক কি? সালোক সংশ্লেষের একক, সালোক সংশ্লেষের একক হচ্ছে, আমরা এই যে কোয়ান্টোজম কথাটা লিখেছি না, এটা হচ্ছে মেন একক সালোক সংশ্লেষের একক। ওকে, এটা হচ্ছে মেন একক সালোক সংশ্লেষের একক হচ্ছে কোয়ান্টোজম। এবার কোয়ান্টোজম ছাড়া আরেকটা একক হয়, সেটা হচ্ছে ক্লোরোফিল, এটাও একক। যদি তোমাদের অপশনে কোয়ান্টোজম থাকে তাহলে কোয়ান্টোজম দিবে, আর যদি কোয়ান্টোজম না থাকে, ক্লোরোফিল থাকে, তাহলে ক্লোরোফিল দিবে। সালোক সংশ্লেষের একক ক্লোরোফিলও হয় এবং কোয়ান্টোজমও হয়। এতটুকু ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমাদের মেন যে বিষয়, সেই বিষয়টা জানতে হবে যে উদ্ভিদ কিভাবে পাতাতে খাবার প্রস্তুত বা তৈরি করছে, এবং সেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, তাই না?
সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা প্রস্তুত করে উদ্ভিদ, সেই খাবারটার নাম কি জানো? সেই খাবারটার নাম আছে একটা। এই যে যখন সে খাবার প্রস্তুত করছে, সেই খাবারটার একটা নাম আছে, যেটাকে বলা হচ্ছে C6H12O6। এই যে খাবারটা, এটা 12 হবে, ওকে। C6H12O6 এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্লুকোজ। গ্লুকোজ উদ্ভিদ যে খাবারটা প্রস্তুত করে পাতার মধ্যে, সেটা হচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য। বোঝাতে পেরেছি? এখন এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটাকে যদি একটু খেয়াল করো, এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 6টা, হাইড্রোজেনের সংখ্যা 12টা এবং অক্সিজেনের সংখ্যা হচ্ছে 6টা। যেহেতু এই যৌগটা হচ্ছে 6টি কার্বনের একটি যৌগ, তাই না? 6টা কার্বনের একটি যৌগ। এবার 6টা কার্বন যদি থাকে, তাহলে সেই যৌগটিকে বলা হয়, 6 কার্বন বিশিষ্ট যৌগ হচ্ছে হেক্সোজ বলা হয়। কি বলা হয়? হেক্সোজ। তার মানে এক অণু গ্লুকোজ বা এক অণু হেক্সোজ যখন উদ্ভিদ পাতার মধ্যে তৈরি করছে খাবার হিসাবে, শর্করা জাতীয় খাবার হিসাবে, এই এক অণু হেক্সোজ বা এক অণু গ্লুকোজ তৈরি করতে তার কি কি জিনিস লাগছে, এটা আমাদের জানতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ওকে। সালোক সংশ্লেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, যেটা এই এক অণু গ্লুকোজ বা এক অণু হেক্সোজ জাতীয় খাবার তৈরি করতে এর কার্বন ডাই অক্সাইড আর লাগে জল, ওকে। কার্বন ডাই অক্সাইড আর জল লাগে। এখানে একটা আমি তীর চিহ্ন দিয়ে রাখলাম, কারণ আছে, কারণগুলো সবই বলবো। এখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? এই যে CO2, কার্বন ডাই অক্সাইড, কত অণু কার্বন ডাই অক্সাইড আর কত অণু জল মিলে সে এই শর্করা জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে, এটা জানতে হবে। একদম মুখস্থ করে ফেলবা তোমরা। 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু যদি জল নেওয়া হয়, তাহলে এক অণু গ্লুকোজ বা শর্করা জাতীয় বা এক অণু হেক্সোজ জাতীয় খাবার তৈরি করবে। এবং এবং সঙ্গে সঙ্গে 6 অণু অক্সিজেন সে পরিবেশে ছেড়ে দিবে, 6 অণু অক্সিজেন সে পরিবেশে ছেড়ে দিবে, আর 6 অণু জল উৎপন্ন হবে। 6 অণু জল উৎপন্ন হবে, 6 অণু অক্সিজেন পরিবেশে ছাড়বে আর 6 অণু জল উৎপন্ন হবে। ক্লিয়ার? এই বিক্রিয়া যে সালোক সংশ্লেষের এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা তখনই সম্ভব কখন? যখন যখন এর মধ্যে সূর্যের আলো দরকার হবে, সূর্যের আলো, আর যদি ক্লোরোফিল না থাকে, তাহলে এই বিক্রিয়া কখনো সম্ভব নয়। কারণ সালোক সংশ্লেষ করতে গেলে বা সালোক সংশ্লেষ হতে গেলে সূর্যের আলো এবং ক্লোরোফিল থাকতে হবে, তবেই এই বিক্রিয়াটা সম্ভব। বোঝাতে পেরেছি? আশা করি কোনো সমস্যা নয়। এখন এই যে বিক্রিয়াটা যে হলো, উদ্ভিদ যে তৈরি করলো, এই যে উদ্ভিদ তৈরি করলো, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে আর জল নিচ্ছে। কিভাবে নিচ্ছে, কোন প্রসেসে নিচ্ছে, কার মাধ্যমে নিচ্ছে, এটা আমাদের জানা খুবই দরকার। দেখো, মনে করো এই একটা উদ্ভিদ, ওকে। আমি একটু ছোট্ট করে আঁকাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এই একটা উদ্ভিদ, এই উদ্ভিদটা কি করবে? বায়ুমণ্ডল থেকে কি নিচ্ছে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, ওকে। CO2 নিচ্ছে, এ শোষণ করছে, গ্রহণ করছে। আর জল নিবে কিসের মাধ্যমে? এই যে তার যে মূলগুলা আছে, ওকে, এই যে এই মূল থেকে সে কি করবে? জল শোষণ করবে। আর সূর্যালোক তো উপরে আছে, এখানে তো সূর্যালোক আছেই, সানলাইট তো এখানে আছেই, ওকে। সূর্যালোক আছেই। আর পাতা তো অলরেডি সবুজ আছে, আর সবুজ হচ্ছে কিসের জন্য? এই যে ক্লোরোফিল অলরেডি আছে, এটা আমরা জানি। কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে কিভাবে নিচ্ছে? এটা হচ্ছে একটি দূষিত পদার্থ। এই দূষিত পদার্থ কিন্তু উদ্ভিদ গ্রহণ করছে, কার মাধ্যমে?
উদ্ভিদের যে পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্র বুঝো, এই পত্ররন্ধ্র কি করে উদ্ভিদ যখন, বলছি পত্ররন্ধ্রে কিভাবে সেটা আমি বলছি, তার আগে আমি একটু জলের ব্যাপারটা আগে বলে নিই। উদ্ভিদ কি করছে, জল গ্রহণ করছে, শোষণ করছে, কার মাধ্যমে, মূল দিয়ে বা মূল রোমের সাহায্যে জল নিচ্ছে। এখন মূল দিয়ে যে জল গ্রহণ করছে বা শোষণ করছে, এটা কার মাধ্যমে করে জানো? এটা হচ্ছে জাইলেম নামক একটা কলা আছে উদ্ভিদের, জাইলেম। ওকে, আমি এখানে লিখছি জাইলেম, জাইলেম কলা। এই যে জাইলেম কলা, এই জাইলেম কলার মাধ্যমে, জাইলেম কলা, ওকে, এই জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে মূল দিয়ে জল শোষণ করছে। জল শোষণ করে যখন পাতাতে খাবার তৈরি করছে উদ্ভিদ সবকিছু নিয়ে, এই খাবারটা সে সারা দিয়ে ছড়িয়ে দিচ্ছে। তার একটি মাধ্যম আছে, কার মাধ্যমে, সেটা হচ্ছে ফ্লোয়েম নামক একটা কলা আছে। ওকে, ফ্লোয়েম আমি একটু লিখে রাখি। ওকে, ফ্লোয়েম, ফ্লোয়েম কলা। এখান থেকে দুটো কোশ্চেন পাওয়া গেল যে উদ্ভিদ জল শোষণ করে মূলরম দিয়ে বা মূল দ্বারা, কার সাহায্যে, জাইলেম কলার মাধ্যমে, এবং পাতায় যে খাবার তৈরি করছে সেই খাবারটা সারা দিয়ে ছড়িয়ে দেয় ফ্লোয়েম কলার মাধ্যমে। এইবার হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যখন শোষণ করছে পত্ররন্ধ্রের মাধ্যমে, আর উদ্ভিদ যখন জল শোষণ করে মূল দিয়ে করছে জাইলেমের মাধ্যমে, জল শোষণ করতে করতে অনেক সময় কি করে উদ্ভিদ অতিরিক্ত জল শোষণ করে ফেলে, অতিরিক্ত জল শোষণ করে ফেলে। তখন সেই অতিরিক্ত জল সে ধরে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। ওই অতিরিক্ত জল কি করে, এই যে পত্ররন্ধ্র আছে এই পত্ররন্ধ্র দিয়ে সে বাষ্পমোচন প্রক্রিয়ায় বাষ্পাকারে বাইরে বের করে দেয়। ওকে, আর এই পত্ররন্ধ্র দিয়েই উদ্ভিদ এই দূষিত যে গ্যাসটা কার্বন ডাই অক্সাইড সেটা শোষণ করে নিচ্ছে পরিবেশ থেকে। বোঝা গেল? তাহলে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড আর জল এই দুটো বায়ুমণ্ডল বা পরিবেশ থেকে নিচ্ছে, তার সাথে সূর্যালোক এবং ক্লোরোফিল যখন যুক্ত হচ্ছে বা থাকছে, তখন এক অণু হেক্সোস জাতীয় খাবার বা এক অণু গ্লুকোজ জাতীয় খাবার, তার সাথে 6 অণু অক্সিজেন পরিবেশে সে ছাড়বে, আর 6টা জল উৎপন্ন করবে। বোঝা গেল? এ হচ্ছে সালোক সংশ্লেষে তোমাদের ব্যাখ্যা। এবং সালোক সংশ্লেষের যে সমীকরণ, মোস্ট ইম্পর্টেন্ট থিংস একটা। ওকে, তো আমরা এতটুকু জানতে পারলাম যে সালোক সংশ্লেষে অ্যাকচুয়ালি কিভাবে ঘটে, কিভাবে ঘটে। কিন্তু সালোক সংশ্লেষের সংজ্ঞাটা কি, কাকে বলে, এই জিনিসটা তো আমাদের এবার জানতে হবে, ক্লিয়ার করতে হবে, তাই না? দেখো, সালোক সংশ্লেষ কাকে বলে বা সালোক সংশ্লেষ যে সংজ্ঞা, এটা 2-3 ভাবে বলা যায়। তো আমি একটু চেষ্টা করছি যাতে তোমরা সরল এবং সহজভাবে বোঝো। দেখো, উদ্ভিদ কি করছে, যেটা এটা উদ্ভিদ দেহ হচ্ছে সালোক সংশ্লেষ। সবুজ উদ্ভিদ বা উদ্ভিদেরা সূর্যালোক আর ক্লোরোফিল, দেখো উদ্ভিদ বা সবুজ উদ্ভিদেরা সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে, তাই না, বায়ুমণ্ডল থেকে, বায়ুমণ্ডল থেকে কি করছে, কার্বন ডাই অক্সাইড এবং জল শোষণ করে, কার্বন ডাই অক্সাইড এবং জল শোষণ করে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করছে বা প্রস্তুত করছে, এবং পরিবেশে অক্সিজেন নির্গত করে বা ছেড়ে দেয়। সেই ঘটনাকে বলা হয় সালোক সংশ্লেষ। নিজের ভাষা দিয়ে যদি করো 100% নাম্বার তোমরা সুন্দরভাবে পাবে। এটা হচ্ছে নিজের ভাষাতে বলা যায়। এখন যদি বইয়ের ভাষাতে বলতে যাও তাহলে বইয়ের ভাষাতে বলা যাবে কিভাবে, যে জটিল জৈবনিক প্রক্রিয়ায়, এই কথাটা একটু মনে রাখতে হবে, কি, যে জটিল জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলের রাসায়নিক বিক্রিয়ার, ওকে, রাসায়নিক বিক্রিয়ায় কি করছে, এক অণু গ্লুকোজ বা গ্লুকোজ জাতীয় বা শর্করা জাতীয় খাবার প্রস্তুত করে এবং পরিবেশে অক্সিজেন ছাড়ে বা নির্গত করে। সেই ঘটনাকে বলা হয় সালোক সংশ্লেষ। দুভাবে বলা যায়, আর এক ভাবে বলা যায় কি, দেখো 3 নাম্বারটা প্রসেস বলার আগে আমি আরেকটু তোমাদের এখানে বর্ণনাটা দিয়ে নিই। সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে এই যে গ্লুকোজ,
এই গ্লুকোজটা যখন উৎপন্ন হচ্ছে বা উৎপন্ন করছে তখন তখন একটা ঘটনা, সুন্দর একটা মজার একটা ঘটনা হয়। কিভাবে হয়? এই গ্লুকোজটা কার্বন ডাই অক্সাইডের জল মিলে হচ্ছে কি হচ্ছে, এটা তৈরি হচ্ছে তো গ্লুকোজ। এই গ্লুকোজ জাতীয় খাবার বা শর্করা জাতীয়টা খাবার যখন তৈরি করে উদ্ভিদ, তখন উদ্ভিদের দেহে শুষ্ক ওজনের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা হয়ে থাকে। কি বললাম? এই গ্লুকোজ যখন তৈরি করছে উদ্ভিদ, এই দুটো মিলে তখন উদ্ভিদের দেহে একটা শুষ্ক ওজন হয়, সেই শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়। আর এই বৃদ্ধি পাওয়ার জন্য সালোক সংশ্লেষের একটা নাম আছে, সেটা হচ্ছে উপচিতি বিপাক। সালোক সংশ্লেষকে এই কারণে উপচিতি বিপাক বলা হয়। কেন বলা হয়? কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের কি হয়, শুষ্ক ওজনের বৃদ্ধি পায়। শুষ্ক ওজন বৃদ্ধি পায় কার জন্য? এর জন্য। এই যে গ্লুকোজ জাতীয় যে খাবার তৈরি হয়, এই গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করার জন্য শুষ্ক ওজন বেড়ে যায়। এই জন্য সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয়। এই যে উপচিতি বিপাক, এবার এই বিপাক কথা নিয়ে আরেকটা সংজ্ঞা তৈরি করা যাবে। কি হবে? যে উপচিতিমূলক বিপাক ক্রিয়ায়, কি বললাম? যে উপচিতিমূলক বিপাক ক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে, পরের ভাষাগুলো সেম, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলের রাসায়নিক বিক্রিয়ায় কি করছে, শর্করা জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাবার প্রস্তুত করে এবং পরিবেশে অক্সিজেন, তিনটার ক্ষেত্রেই অক্সিজেন ছাড়ে, তাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষের এই যে তিন ধরনের সংজ্ঞা, তোমাদের যার যেটার ভালো লাগে তারা সেইভাবেই দিবে। বোঝা গেল? সালোক সংশ্লেষ নিয়ে কোনো সন্দেহ নেই। সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক কেন বলা হয় সেটাও বলে দিলাম। এইবার আরেকটা জিনিস এখানে দেখো, মজার একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে। এই যে পরিবেশ থেকে যে CO2, তাই না, কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করছিল পরিবেশ থেকে যখন নিচ্ছিল উদ্ভিদ, এখন এই CO2, ওকে, এই গ্যাসটা উদ্ভিদ যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্রহণ করে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিংস সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে। কথাটা দিতে হবে কিন্তু, সালোক সংশ্লেষ প্রক্রিয়া না হলে সে এটা গ্রহণ করবে না। সালোক সংশ্লেষ যদি হয় তবেই সে গ্রহণ করবে। ওকে, এখন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ যখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এই জিনিসটা খেয়াল করেছিল কে জানো? বিজ্ঞানী বিজ্ঞানী প্রি স্টলে প্রি স্টলে স্টলে জোসেফ প্রিয়েস্টল, এখানে একটু জোসেফ নামটা দিয়ে দিবি। ওকে, জোসেফ 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 প্রিয়েস্টলে কত সালে? 1772 সালে বিজ্ঞানী জোসেফ প্রিয়েস্টলে তিনি খেয়াল করলেন যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে দূষিত পদার্থ কার্বন ডাই অক্সাইড সেটা গ্রহণ করে। এখন এই যে কার্বন ডাই অক্সাইডের যে কার্বন আছে, কার্বন ডাই অক্সাইডের যে কার্বন, এই কার্বনটা কি হয়, এই গ্লুকোজ গঠনে সাহায্য করে। গ্লুকোজ গঠনে সাহায্য করে জন্যই সালোক সংশ্লেষকে বলা হয় অঙ্গার আত্তীকরণ। কি বলা হয়? সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ। এই জন্য একে বলা হয় অঙ্গার আত্তীকরণ। আত্তীকরণ এইভাবে বলা যায়। কিংবা সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ পরিবেশ থেকে যে কার্বন ডাই অক্সাইড দূষিত গ্যাসটি শোষণ করে, সেই কার্বন ডাই অক্সাইডের কার্বন, এটাকে বলা হয় আরেকটা জিনিস কার্বন বা অঙ্গার। এই অঙ্গারটা কি হয়? উদ্ভিদে অঙ্গীভূত অবস্থায় থাকে, এই জন্যও বলা হয় সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ। তাহলে তোমাদের যার যেটা ভালো লাগে সে সেটাই লিখবা, যে অঙ্গার আত্তীকরণ কেন বলা হয়, দুটো বললাম। ওকে, এইবার আমরা আরেকটু জিনিস নিয়ে এখানে আলোচনা করব। সালোক সংশ্লেষ এতটুকু তো ক্লিয়ার, কোনো সন্দেহ নেই, সবকিছু জানলাম। কিন্তু এখন আমাদের জানতে হবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে বা সালোক সংশ্লেষ করার জন্য উদ্ভিদের কি কি জিনিস প্রয়োজন হয়। সালোক সংশ্লেষে উদ্ভিদের কোন কোন জিনিস লাগে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হতে। প্রথমে কি আমরা একটু লিখি, 1 নম্বরে যদি আমরা একটু লিখি, প্রথমটা সেটা হচ্ছে কি সূর্যালোক। সূর্যালোক সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য লাগবে সূর্যালোক। ওকে, 2 নম্বরে থাকতে হবে কি
ক্লোরোফিল, ক্লোরোফিল। 3 নম্বরে থাকতে হবে আমাদের কার্বন ডাই অক্সাইড এবং জল, CO2 আর জল। ওকে, এই কটা উপাদান অবশ্যই দরকার সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে গেলে বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে। আমাদের লাগে সূর্যালোক, ক্লোরোফিল, কার্বন ডাই অক্সাইড এবং জল। এখন এই যে কার্বন ডাই অক্সাইড আর এই যে জল, CO2 আর H2O, এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা তোমাদের মাল্টিপল চয়েসে থাকে। সালোক সংশ্লেষের কাঁচা মাল, কি বললাম? সালোক সংশ্লেষের কাঁচা মাল, এটা হচ্ছে কাঁচা মাল। তার মানে সালোক সংশ্লেষের যে দুটো কাঁচা মাল, সেই কাঁচা মাল দুটো হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা জল। এই দুটো হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান কাঁচা মাল। ওকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে উৎপন্ন হচ্ছে অক্সিজেন গ্যাস। আর উদ্ভিদ গ্রহণ করে কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। এই কোশ্চেন দুটো কিন্তু একটু রিপিট হয়, এই দুটো একটু মনে রাখবা। এখন অক্সিজেনের যে পরিমাণ আছে, এই অক্সিজেনের পরিমাণটা একটু আমাদের জানতে হবে, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাও একটু আমাদের জানতে হবে। অক্সিজেনের পরিমাণ আছে বায়ুমণ্ডলে 20.60% শতকরা, এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03% থেকে অনেক সময় থাকে 0.04% পর্যন্ত থাকে। ওকে, এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.60% বা পার্সেন্ট, এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03% থেকে 0.04%। ক্লিয়ার? প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি তোমাদের ভাঙিয়ে ভাঙিয়ে বলছি। যে ধরনের কোশ্চেন হয় সালোক সংশ্লেষ থেকে, বা যে টপিকস এর কোশ্চেন করে, প্রত্যেকটি কোশ্চেন আমি ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদান সম্বন্ধে জানলাম। এইবার হচ্ছে স্থান কোথায়, সালোক সংশ্লেষের স্থান। সালোক সংশ্লেষে কোথায় হয়ে থাকে? কোথায় হয়ে থাকে সালোক সংশ্লেষ? সালোক সংশ্লেষ হয়ে থাকে ক্লোরোফিল যুক্ত, ক্লোরোফিল যুক্ত, কথাটা মনে রাখো। সালোক সংশ্লেষের স্থান হচ্ছে ক্লোরোফিল যুক্ত সমস্ত ধরনের সবুজ উদ্ভিদ। ক্লোরোফিল যুক্ত সমস্ত ধরনের সবুজ উদ্ভিদই হলো সালোক সংশ্লেষের প্রধান স্থান। এছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহে সালোক সংশ্লেষ হয়ে থাকে। ওকে, কোশ্চেনগুলো একটু মনে রাখবে। এছাড়াও কিছু ব্যাকটেরিয়ার দেহে সালোক সংশ্লেষ হয়ে থাকবে। এখন সালোক সংশ্লেষে কিছু সক্ষম বা একটি সক্ষম প্রাণী আমরা জানবো, আর কিছু অক্ষম একটু উদ্ভিদ সম্বন্ধে আমরা জানি। ওকে, দেখো সালোক সংশ্লেষ করতে পারে কারা? সক্ষম। সালোক সংশ্লেষে সক্ষম, সালোক সংশ্লেষে কি সক্ষম? সক্ষম একটা প্রাণী, সালোক সংশ্লেষে সক্ষম একটা প্রাণী হচ্ছে ইউগ্লিনা। ইউগ্লিনা। ওকে, সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হচ্ছে ইউগ্লিনা। আর যদি অক্ষম উদ্ভিদ বলি, অক্ষম উদ্ভিদ যদি বলি, তাহলে আছে কি? স্বর্ণলতা। স্বর্ণলতা, স্বর্ণলতা। এই যে স্বর্ণলতা, এটা হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ। এই স্বর্ণলতাটা হচ্ছে একটি পরজীবী উদ্ভিদ, তাই না? এটা হচ্ছে পরজীবী উদ্ভিদ, পরজীবী, পরজীবী একটা উদ্ভিদ। কারণ স্বর্ণলতা হচ্ছে পরের উপর নির্ভর করে বেঁচে থাকে, মানে অন্যজন খাবার প্রস্তুত করবে, সেই খাবারটা এ শোষণ করে বেঁচে থাকে। স্বর্ণলতা আছে। তারপরে আছে তোমাদের অলোক, অলোকলতা, এটাও একটু মনে রাখবো। অলোকলতা, অলোকলতা। ওকে, এই অলোকলতাতেও এই যে উদ্ভিদের আরেকটা যেটা বললাম অলোকলতা, এই অলোকলতা হচ্ছে সালোক সংশ্লেষ করতে অক্ষম, এরা করতে পারে না। এছাড়া কিছু ছত্রাক আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে না, ছত্রাক। এবার ছত্রাক যেটা আছে, এই ছত্রাকটা একটু মনে রাখবে। ছত্রাকের মধ্যে তোমাদের একটা পরে ইস্ট, একটা ইস্ট আছে, আর একটা আছে মস। এই দুটো কোশ্চেন একটু মনে রাখবে। সালোক সংশ্লেষে অক্ষম যে ছত্রাক, সেটা হচ্ছে ইস্ট আর মস। ক্লিয়ার? এছাড়াও আরেকটা জিনিস দেখো, সালোক সংশ্লেষ যেহেতু
ক্লোরোফিল যুক্ত বিভিন্ন ধরনের সবুজ উদ্ভিদে হয়ে থাকে এবং সেটা হয়ে থাকে হচ্ছে দিনের বেলা। দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতেই হবে, তাহলে কিন্তু সালোক সংশ্লেষ হবে না। ওকে, তবে একটা গাছের মূল আছে যে গাছের মূলে সালোক সংশ্লেষ হয়ে থাকে, অথচ সেখানে কিন্তু সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তবুও সালোক সংশ্লেষ হয়। এই কোশ্চেনটা একটু মনে রাখবে। গুলঞ্চ নামক একটা গাছ আছে, কি? গুলঞ্চ। এই যে গুলঞ্চ, গুলঞ্চ, গুলঞ্চ গাছের মূলে, ওকে, গুলঞ্চ গাছের মূলে সালোক সংশ্লেষ হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের এই মানে অ্যাকচুয়ালি জেনারেল নলেজ যেটাকে বলা হয়, এটা একটু জানা দরকার যে কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়ে থাকে। গুলঞ্চ গাছের মূলে সালোক সংশ্লেষ হয়ে থাকে। বুঝাতে পেরেছি? তাহলে সালোক সংশ্লেষ যতগুলা বুঝালাম, এতগুলো নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? এখন আমাদের আরেকটু টপিকস জানতে হবে। কি কি? দেখো, সালোক সংশ্লেষ দুটো দশার মাধ্যমে হয়। কটা দশা? দুটো দশা। আমি এই জিনিসগুলো একটু মুছবো, তোমরা একটু ক্লিয়ার করে নাও। যদি তোমাদের দরকার হয় তাহলে একটু স্ক্রিনশট মেরে নাও, আমি এগুলো একটু মুছবো, আমার জায়গা দরকার আছে। দেখো দেখো তাহলে এবার আমরা আসি যে সালোক সংশ্লেষ দুটো দশার মাধ্যমে হয়ে থাকে, তাই না? এবার সেই দশা দুটো কি কি? প্রথম নাম্বার 1, দেখো একটু সুন্দরভাবে কিন্তু এই বিষয়টা বুঝতে হবে এখন। ওকে, চলো, সালোক সংশ্লেষের দশা হচ্ছে দুটো। নাম্বার 1 যেটা হচ্ছে আলোক দশা, আলোক দশা এটাকে বলা হয় আলোক নির্ভরযোগ্য। আলোক দশা বা আলোক নির্ভরযোগ্য। ওকে, আলোক নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য দশা। ওকে, তাহলে আলোক নির্ভরযোগ্য একটা দশা, আর একটা হচ্ছে তোমাদের আলোক নিরপেক্ষ। ওকে, আলোক নিরপেক্ষ, আলোক নিরপেক্ষ যেটাকে বলা হয় অন্ধকার দশা, অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। ওকে, অন্ধকার দশা। এই দুটো দশা সালোক সংশ্লেষে হয়ে থাকে, আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। এইবার আলোক দশার মধ্যে কি কি হয় সেই পার্ট নিয়ে আমি তোমাদের আলাদাভাবে একটা ক্লাস আপলোড করব। আর অন্ধকার যে দশা, এই অন্ধকার দশা নিয়ে তার মধ্যে অ্যাকচুয়ালি কি কি ঘটনা আছে, এই দুটো মানে আলোক দশা এবং অন্ধকার দশা দুটো ক্লাস আমি আলাদাভাবে সেপারেটলি আপলোড দিব। তবে আজকে আমরা আলোক দশার একটু বিষয়গুলো জেনে নিই আগে। অনেক কিছু আছে এই ক্লাসে, মানে এই পার্টে অ্যাকচুয়ালি আলোচনা করা সম্ভব না, শেষ হবে না, বুঝতে পারলা, শেষ হবে না। তবে আমরা একটু জেনে নিই যে আলোক নির্ভরযোগ্য দশার মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আর আলোক নিরপেক্ষ দশার মধ্যে বা অন্ধকার দশাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা একটু আগে জেনে নিই। নেক্সট ক্লাসে আমরা মানে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করব। দেখো, এই যে আলোক দশা বহুত ইম্পর্টেন্স, যে কথাটা বলবো খুবই ইম্পর্টেন্স, একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা শুরুতে পড়েছি কি, পাতার মেসোফিল কলার যে ক্লোরোপ্লাস্ট ছিল, তাই না? ক্লোরোপ্লাস্ট কথাটা মনে আছে? ক্লোরোপ্লাস্ট, কি বললাম? ক্লোরোপ্লাস্ট। দেখো, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের একটা অঞ্চল আছে, যে অঞ্চলটাকে বলা হচ্ছে গ্রানা অঞ্চল। গ্রানা অঞ্চল খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টের হচ্ছে গ্রানা অঞ্চল কোন দশার মধ্যে? আলোক দশার মধ্যে। এই যে গ্রানা অঞ্চল, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, যেটা বলা হয় সেটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত অঞ্চল। ক্লোরোফিল, ওকে, ক্লোরোফিল যুক্ত অঞ্চল। তাহলে ক্লোরোফিল যুক্ত অঞ্চল বোঝা গেল, গ্রানা অঞ্চল। আর অন্ধকার দশাতে সেম ভাবে আমরা লিখব ক্লোরোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট।
এই ক্লোরোপ্লাস্টের আরেকটা অঞ্চল আছে যেটাকে বলছে স্ট্রোমা অঞ্চল। স্ট্রোমা, ওকে, স্ট্রোমা অঞ্চল। এই স্ট্রোমা অঞ্চলকে বলা হয় ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল বিহীন, ওকে, ক্লোরোফিল বিহীন অঞ্চল। বোঝা গেল কথাটার মানে? দেখো, আলোক দশার মধ্যে গেছে ক্লোরোপ্লাস্টের একটা অঞ্চল আছে যে অঞ্চলটাকে বলছে গ্রানা অঞ্চল, এবং এই গ্রানা অঞ্চলটাকে বলা হচ্ছে ক্লোরোফিল যুক্ত অঞ্চল। আর অন্ধকার দশাতে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চল আছে যে মানে যে অঞ্চলটাকে বলা হচ্ছে ক্লোরোফিল বিহীন অঞ্চল। তার মানে এখান থেকে কোশ্চেন তোমাদের হয়, সালোক সংশ্লেষের অন্ধকার যে দশা, সেই অন্ধকার দশাটা ক্লোরোপ্লাস্টের কোন অঞ্চলে ঘটে? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে। এই গ্রানা অঞ্চল কি নামে পরিচিত? ক্লোরোফিল যুক্ত অঞ্চল নামে পরিচিত। বোঝা গেল? আবার এখান থেকে তোমাদের কোশ্চেন হবে যে সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা, সেই অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের কোন অঞ্চলে হয়ে থাকে? স্ট্রোমা অঞ্চলে হয়ে থাকে, এবং এই স্ট্রোমা অঞ্চল হচ্ছে ক্লোরোফিল বিহীন একটি অঞ্চল। বোঝা গেছে? এখানে আমরা আরেকটু জানি যে সালোক সংশ্লেষে সময়ে, এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি তো, আচ্ছা এটা হচ্ছে আমরা একটু মার্কিং করে রাখি, একটা গেল, এটা দুটো, ওকে। এই অন্ধকার দশাতে এই এটিপি যে অণুটা আছে, এটিপি অণু, এটিপি অণু হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আলোচনা করব, বলেছি তো যখন আলোক দশা নিয়ে আলোচনা করব প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। অ্যাডেনোসিন ট্রাইফসফেট আর একটা তোমাদের NADPH2, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। NADPH2 মিন্স নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই দুটোর কি হবে? বিজারণ ঘটে। এই দুটোর হচ্ছে বিজারণ, বিজারণ ঘটে, ওকে, এই দুটোর বিজারণ ঘটে। এখন এই দিকে যদি আমরা একটু লিখি, এটাকে অ্যাকচুয়ালি তোমরা পার্থক্য বলতে পারো, যে আলোক দশা এবং অন্ধকার দশার মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য হিসাবে কিন্তু কাজ হচ্ছে। এখানে NADP, NADP এইটার জারণ ঘটে, অন্ধকার দশাতে জারণ ঘটে। বোঝা গেল? এটিপি আর NADPH2 বিজারণ ঘটে, আর এটা হচ্ছে NADP জারণ ঘটে। এবার আলোক দশাতে তো আমরা প্রথমেই জেনেছি যে আলোক দশার মধ্যে আরো কি হচ্ছে। আলোক দশার মধ্যে একটা বলো, আলোক দশাতে এই যে অক্সিজেন, এই অক্সিজেন উৎপন্ন হয়, উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। আর এটাতে কি হবে? অক্সিজেন তো উৎপন্ন হচ্ছে, কিভাবে? অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আর এটাতে যদি আমরা বলি, এখানে কি হচ্ছে? কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, এখানে অক্সিজেন উৎপন্ন হয় না, ওকে, উৎপন্ন হয় না। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এখান থেকে কিছু কিছু শর্ট প্রশ্ন আসে যে আলোক দশাতে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং অন্ধকার দশাতে অক্সিজেন উৎপন্ন হয় না। বোঝা গেল? এবার সালোক সংশ্লেষে যে আমি বিক্রিয়াটা লিখেছিলাম, সেই বিক্রিয়ার মধ্যে আরেকটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা আমি বলতে একটু ভুলে গেছি, তবে এখান থেকে একটু তোমাদের আমি এখানে একটু আলোচনা করে দিই। 6 অণু কার্বন ডাই অক্সাইড ছিল, 12 অণু জল ছিল, আর এখানে ছিল সূর্যালোক, তাই না? সূর্যালোক, আর একটা ছিল ক্লোরোফিল, তাই না? ক্লোরোফিল। এটা বিক্রিয়া করে হয়েছিল আমাদের C6H12O6, 6টা অক্সিজেন উৎপন্ন হচ্ছিল আর 6টা জল উৎপন্ন হচ্ছিল। এখন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন এই যে গ্লুকোজ যে আছে, এই গ্লুকোজ অণুর যে অক্সিজেনটা আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তাহলে গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস, গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস, অক্সিজেনের উৎস, অক্সিজেনের উৎস হচ্ছে এখানে যে কার্বন ডাই অক্সাইডটা আছে, সেই কার্বন ডাই অক্সাইড। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়
উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, এই যে পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল, এই ক্লোরোফিলের 4টে পার্ট আছে। কি কি? পার্ট নাম্বার 1 আমি এখানে একটু করি। হ্যাঁ, পার্ট নাম্বার 1, ক্লোরোফিলের 4টে পার্ট। ক্লোরোফিলের 4টে পার্ট। প্রথম হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিন। ওকে, 2 নাম্বার হচ্ছে জ্যান্থোফিল বা জ্যান্থোফিল, জয় জফলা আকার নয় থয় ওকার, জ্যান্থোফিল। ওকে, 3 নাম্বারে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ আছে একটা, আর একটা আছে বি। ওকে, 4 নাম্বার এটা। তাহলে একটু লিখে দেওয়াটাই বেটার। ক্লোরোফিল 4 নাম্বারটা আমি এখানে লিখে দিই, ক্লোরোফিল বি, ক্লোরোফিল বি। তাহলে ক্লোরোফিলের 4টে পার্ট ছিল, ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এই দুটো কোশ্চেন একটু ছুটেছিল, এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, একটু তোমরা মুখস্থ করবা। তাহলে প্রথম থেকে শুরু করে আমি যতগুলো বোঝালাম, আশা করি তোমাদের এই সালোক সংশ্লেষ এই ব্যাপারগুলি নিয়ে কোথাও সমস্যা থাকার কথা নয়। তবে আলোক দশা এবং অন্ধকার দশা এই দুটো আমি তোমাদের বারবার বলে আসছি যে আলোক দশা নিয়ে আমি একটা আলাদা পাঠ করব এবং অন্ধকার দশা নিয়ে আলাদা পাঠ করব, অনেক কিছু সেখানে আলোচনা করার আছে। তাহলে আমি যতটুকু করালাম এতটুকু তোমরা সুন্দরভাবে একটু রিভাইজ করো, মুখস্থ করো, বোঝার চেষ্টা করো। তাহলে আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে। আজকের মতো এখানে শেষ করি।